তিনি সেখানে আছেন। সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা তারা ঠাকুরকে ঘিরে আছেন। অল অফ দ্য সাডেন ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আমার বাবার শরীর থেকে আমি আমার মার শরীরে গেছি, তা আমি তো এসছি থ্রু স্পার্ম, তা আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পার্ম ছিল যা মার ওভার সাথে গিয়ে মিলিত হওয়ার জন্য ছুটেছে। আচ্ছা ঠাকুর, এই প্রত্যেকটা স্পার্ম কি সেম চার্জ, সেম ইন্টারেস্ট? প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং চার্জ মানে ভর এবং ওজন এ কি সেম? আমি আশ্চর্য হয়ে যাই যে কথা, যে বিষয় দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাচুর্যের মধ্য দিয়ে অন্বেষক গবেষক বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন। মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুইঙ্কেল অফ অ্যান আই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না। প্রফুল্ল কুমার দাস MA পাস। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল অ্যাসোসিয়েশন আছে, কালচারাল ইনস্টিটিউশন আছে রামকৃষ্ণ মঠ মিশন, তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন। প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন? প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত। কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা! আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি, অনায়াস যাতায়াত যে কোনো জায়গায়, উপাচার্য থেকে করণিক পর্যন্ত। এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ, এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না, প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমালটেনিয়াসলি ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক। প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বায়োল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমার মিসেস মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র। এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে। এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি, বিজ্ঞানটা বলে না।
বিজ্ঞান কি বলে জানেন, পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি, এখানে বলছে আমার যে এত শীত করছে ঠান্ডা লাগছে এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমনটেনাসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয় সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতো নুরক হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমার বাবা যখন আমাকে বাবার শরীর থেকে আমার মার শরীরে প্রেরণ করেছে, আমি ধীরে ধীরে 10 মাস 10 দিন পর মার শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছি, এই এত বড় হয়ে দাঁড়িয়ে আছি। আমি যদি আমাকেই জিজ্ঞাসা করি মর্নিং টিল নাইট আমি আমাকে কতবার ঝাঁকিয়েছি, কতবার? হ্যাঁ ঝাঁকিয়েছি, অনেকবার ঝাঁকিয়েছি। এই যে ও টাকাও করেছে 2 নম্বরই পয়সা, এই যে ও চাকরি পেয়েছে ঘুষ দিয়েছে, এই যে ও বাড়ি করেছে চেরিংবাজি করেছে, এরকম করে ঝাঁকিয়েছি। আরে ও তো ভালো না, সংসার ভালো না, সুখ নেই, এরকম করে ঝাঁকিয়েছি, এরকম করে ঝাঁকিয়েছি, অনেকবার ঝাঁকিয়েছি। কারো প্রতিষ্ঠা ঈর্ষান্বিত হয়েছি, কারো নাম যশ খ্যাতিতে বুকের পাঁজরের তলে চিনচিন ব্যথা করেছে, কারো উন্নতি দেখলে পরে ঈর্ষা হয়েছে, হীনমন্যতা হয়েছে, এরকম ঝাঁকিয়েছি। কম ঝাঁকাইনি, অনেক ঝাঁকিয়েছি, কম ঝাঁকাইনি, অনেক ঝাঁকিয়েছি। একদিন চৈত্র বৈশাখ মাস শ্রী শ্রী ঠাকুরের কাছে বসেছিলাম, ওখানে দেওঘরে ঘূর্ণিঝড় হতো, এখন হয় কিনা জানি না। হঠাৎ একটা বাতাস এরকম কিছু ঘুর পাকিয়ে যেত, এরকম গিয়েই ফুট করে উড়ে যেত ওপরে, খড় পাতা কুটো সব ওর মধ্যে পাকে আবার কমে যেত। কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হতো একটুখানি সময়ের জন্য। ঠাকুর একটা খোলা জায়গায় চৌকের ওপরে বসে আছে। হঠাৎ একজন লোক হেঁটে ঠাকুর প্রণাম করতে আসছে, ওরকম ঘূর্ণিঝড় হওয়াতে পট করে চোখের মধ্যে গিয়ে একটা কুটো পড়েছে। সে কুটোটা অনেক জলের ঝাপটা টাপটা দিয়েছে, এ করে যে বার করতে পারেনি। তখন সে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে চোখটা এরম করে বলছে, দেখুন তো আমার চোখে কিছু পড়েছে কিনা, দেখুন তো চোখে কিছু পড়েছে কিনা। সে লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ একটা কুটো আছে। আস্তে 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 ও কুটোটা একটা রুমালের খুঁট দিয়ে বার করে দিল। ঠাকুর টোটাল সিনারিওটা দেখলেন, দেখার পরে বলেন, দেখেছিস শালা, মানুষের চোখ সব দেখতে পায়, মানুষের চোখ দুনিয়ায় কনে কি হচ্ছে সব দেখতে পায়, কিন্তু শালা চোখে যদি কুটো পড়ে চোখ আর তা দেখতে পায় না। চোখের মধ্যে যদি কিছু পড়ে চোখ আর দেখতে পায় না, চোখ সব দেখতে পায়, কিন্তু চোখে কিছু পড়লে সে আর দেখতে পায় না। এই চোখকে দেখার জন্য আমার সামনে কোনো পার্সনিফাইড লিভিং এক্সিস্টেন্সের নাম হচ্ছে গুরু। এই এমনতর একটি ব্যক্তির সান্নিধ্যে থেকে যখন তার নির্দেশাবলীকে আমি এক্সারসাইজ করব, তখন একটু 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 করে চোখকেও দেখতে পাবে। ঝাঁকাতে শিখবো। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলেছেন, বাস্তবা মাত্র বস্তু শিবদাম পাশ্চাতি বস্তু সূক্ষ্ম। ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমদ্ ভাগবতের এই শ্লোককে আরো সরলীকরণ করে বলছেন, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। যে চিন্ময়ী মা বলা হচ্ছে স্ত্রীকে, আমি কয়েকটি কথা বলে যাচ্ছি, আপনারা এই কথাগুলো শুনুন, ইচ্ছে হলে এক্সারসাইজ করবে, নিচ্ছে না হলে এই পুষ্করিণীর মধ্যে ফেলে দেবেন। আই এম নট হকার, আই এম নট সেলসম্যান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক সৎসঙ্গ। জীবনকে যদি উপভোগ করতে হয়, জীবনকে যদি ভোগ করতে হয়, জীবনকে যদি অগ্রগমন করাতে হয়, নানা পন্থা বিদ্যাদয় ও নায়। যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন, যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এ কথাগুলো শুনবেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমার বাড়ির ছেলেকে এই যে উৎসবে এসছি, আমরা যদি আগ্রায় যাই, দিল্লি আগ্রা গেলাম, আগ্রা থেকে ফিরলাম, আমরা একটা ছোট্ট তাজমহল নিয়ে ফিরি, রেপ্লিকা। এটা কি আগ্রায় গিয়েছিলাম, এই যে তাজমহল। বৃন্দাবন গেলে একটা চিহ্ন নিয়ে ফিরি, বৃন্দাবন গিয়েছিলাম, এই যে চিহ্ন। রাজস্থান গেলে জয়সলমীরের পাথর নিয়ে, সেই যে রাজস্থান গিয়েছিলাম, জয়সলমীরের স্টোন। এখানে এই উৎসবে এসে দীনবন্ধু সাঁতরা
তিনি এই জমি দান করেছেন। এখানকার গুরু ভাইরা আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেটে খুঁটে দিনভর এই উৎসব করছেন। এখান থেকে যখন ফিরবেন কেউ যদি জিজ্ঞেস করে, আরে ওখানে তো গেলেন, দিনভর খিচুড়ি খেলেন, খ্যাটন দিলেন, বড় বড় কথাবার্তা শুনলেন, কি নিয়ে আসলেন দেখাতে পারেন? দেখাতে পারেন কি নিয়ে এসছেন? হ্যাঁ, দেখাতে পারি। আমি বলছি শুনুন, দেখাতে পারেন। আমি 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 আজকে আজকে রাত্রিবেলায় আমার বাড়িতে গিয়ে আমার বউকে, আমার ছেলে মেয়েদের ডেকে আমি তো এটা বলতেই পারি, শোনো, আগামীকাল যখন সকাল হবে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে এই যে ভদ্রলোককে আমরা পা না ছুঁয়ে হাঁটু মুড়ে একটা প্রণাম করব, হঠাৎ কোনোদিন তো করিনি, বেটার লেট দ্যান নেভার। করবো না তা তো নয়। আমরা উৎসবে গিয়েছিলাম, এই প্রণাম করার মধ্য থেকে এই ভদ্রলোক, এই বংশের, এই কুলের, এই রক্ত বর্ণ গোত্রের স্মারক ধারক বাহক, ইনি আমাকে স্বীকৃতি দিয়ে এই বাড়ির কুলবধূ করেছেন। এর স্মারক হচ্ছে তোমরা। আমরা যদি উচ্চে অবজ্ঞা করি, শ্রেয় আনত না হই, তোমাদের বাচ্চা কাচ্চাগুলো জীবনে শিখতে পারবে না। এবং আমার দেশ উত্তরাখণ্ডের যোশী মঠের মতন একদিন গোটা দেশটা আস্তে আস্তে মানচিত্রের বাইরে চলে যাবে। সমস্ত জনজীবন, সমস্ত গণজীবন, সমস্ত সমষ্টি জীবন একদিন আস্তে আস্তে বসে যাবে। একে বাঁচাবার জন্য, তোলার জন্য এখন থেকে ডুয়েট নাও, এখন থেকে এটা করো। উৎসব থেকে এটা নিয়ে এসছি। উৎসব কি করে? শ্রেয়কে সৃজন করে। উৎসব কি করে? গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে। উৎসব কি করে? মহৎ জিনিসকে ইন্টিগ্রেট করে। আজকে এইটা আমি উৎসব থেকে নিয়ে এসছি, করো। নাম্বার 2, অ্যান্ড্রয়েড মোবাইল ছেলেকে দিয়ে বলুন 7 দিন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে মাটিতে পা দেয়, ভিডিও রেকর্ড করো। যখন বাড়িতে ফিরে আসে ভিডিও রেকর্ড করে, মনিটর করো, এডিট করো। বাবা এই সময়কালের মধ্যে কখন কোন সময় কি কি জিনিস ব্যবহার করে, কি কি কাজ করে। বাবা যখন বাড়ি থেকে বিছানা থেকে মাটিতে পা দেবে, সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে বাবার ব্রাশ পেস্ট লাগিয়ে দাও, বাবার সাবান ঠিক করে দাও, বাবার টয়লেটে গেলে কি গামছা জামা কাপড় সব ঠিক করে দাও। যখন আমি কি করি আমাকে ভিডিও রেকর্ড করে আমার কাজের মধ্যে তোমার সময় যতটুকু পাবো, ব্রেনকে বিজনেস দাও। তুমি সেখানে কিচেনে পৌঁছে গিয়ে অথবা ঘরে পৌঁছে গিয়ে আমাকে কখন কি প্রয়োজন এইটুকু পুত্র হিসেবে আমাকে পরিচর্যা করো। মোবাইলে 7 দিন রেকর্ড করবেন, দেখবেন সিনারিও বদলে গেছে, ফিজিক্যাল ফেনোমেনা বদলে গেছে, আনন্দ স্ফুরিত হচ্ছে। না বলিতে কাজ বুঝিয়া করে, সেই তো সে বক নাম। পুত্র কাকে বলে? ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, আমার ছোট্টবেলায় আমার মা আমাকে যেমন করে পরিচর্যা করতেন, আমার বাবা আমাকে যেমন করে সংরক্ষণ করে উদ্বাহ করতেন, উদ্বর্ধন করতেন, বড় হয়ে আমি যদি মা জল দিত, আরে বাবা এই কাজটা করে দিত, আরে এটা যদি বলতে হয় চাকর করে দেবে। আজকাল আরবান কোম্পানি আছে, আরবান কোম্পানিতে ফোন করে বললে আমার এই লাগবে, ওদের প্রোগ্রাম দিয়ে দিলে পরে ওরা বাড়িতে এসে টাকা দিয়ে দিয়ে পরে সব কাজ করে দিয়ে চলে যাবে, সব কাজ করে দেবে আরবান কোম্পানি। এই জন্য আমার বিয়ে করার দরকার নেই, আমার ছেলেপুলের দরকার নেই। তাহলে পুত্র কাকে বলে? নার্চার, নারিশমেন্ট, সার্ভিস। এই প্রত্যেকটা জিনিস বলার আগেই বুঝতে হবে, আর বুঝে বুঝে সেগুলো করতে হবে। যখন করবে পুত্রার্থে ক্রিয়ত ভার্যা, তখনই যথার্থ পুত্র পদবাচ্য হবে। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, যদি এগুলো কেউ না করে তাহলে পুত্র তার সংজ্ঞাকে হারিয়ে ফেলবে। পরিষ্কার উত্তর, অনলি এ ভেজিটেবল এন্টিটি। সুতরাং আজকে উৎসব থেকে আমি এইটা নিয়ে যেতে পারি, আমি আগামীকাল আমার সংসারে এটাকে প্রয়োগ করতে পারি, প্রবর্তন করতে পারি। আর করলে পরে 3 মাস সময় আমি বলছি, আজ হচ্ছে 23শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 23শে এপ্রিল দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন, সন্ধে যেই হয়ে যাবে আমরা সারাদিন কাজ করার পর এরকম করে পা লম্বা করে ছড়িয়ে দিয়ে বলে টিভিটা খুললো, গাঁটছড়া, ধুলিকণা, আলতাফড়িং পরপর সব চলতে শুরু করে দিল। দেখুন কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধে নেই। ওর মধ্যে থেকে 5 মিনিট সময় বার করে নিন। 5 মিনিট সময় বার করে সাদা একটা চাদর মাথায় দিয়ে স্ট্রেট হয়ে বসে মোবাইলে অ্যালার্ম দিয়ে 5 মিনিট, যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য তারা বীজনাম জপ করবেন, যারা অন্য কোনো গুরুদেবের শিষ্য গুরুদেবের বীজনাম করবেন। অমলেন্দু ওমের কথা বললেন, যারা কোনো নাম জপ দীক্ষা গ্রহণ করেনি তারা ওম জপ করবেন। 3 মাস করে দেখুন, আপনার সেলুলার ইলাস্টিসিটি বেড়ে যাবে, ক্যাভিটি বেড়ে যাবে। আর ঠাকুর বলছেন ধ্যানে মানুষকে কি করে? ধীর
স্থির এবং গ্রহণক্ষম, আমার রিসেপটিভ ক্যাপাবিলিটি বাড়তে শুরু করবে। 3 মাস পর আর আমাকে বলতে হবে না নাম করলে কি হয়, ধ্যান করলে কি হয়। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য, সামীপ্য, সংসর্গের মধ্য দিয়ে এইগুলো আমি অ্যাচিভ করতে পারি। অ্যাচিভ করব কি করব না এটা আমার উপর নির্ভর করবে, যেহেতু আমার জীবন, আমার কর্ম, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সেটাও আমার সিদ্ধান্ত, আমাকে গ্রহণ করতে হবে। সৎসঙ্গ উৎসব থেকে সমস্ত বিশ্ববাসীর জন্য আজকে 23 জানুয়ারি ভারত নির্মাণ যজ্ঞের অন্যতম সমিত, অন্যতম আহুতি, ভারত নির্মাণ যজ্ঞের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম রাজনৈতিক শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। কি বার্তা! নিভৃত অস্তিকায়নে ঠাকুরের সঙ্গে শেষ কথোপকথনটুকু শোনা গিয়েছিল, শেষ কথোপকথনটুকু শোনা গিয়েছিল। সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হিসেবে পাবনা কংগ্রেস কনফারেন্সে যাওয়ার আগেই তিনি কংগ্রেস নেতৃবৃন্দকে বলেছিলেন, আমার বাবা মায়ের গুরুদেবকে আগে দর্শন করে প্রণাম করে তারপর সিরাজগঞ্জ কংগ্রেস কনফারেন্সে যাব। এবং সেইখানে গিয়ে তিনি সাষ্টাঙ্গ প্রণামের পর তার আগে ঠাকুর একটা চেয়ার দিয়েছিলেন, উনি চেয়ারটা সরিয়ে দিয়েছিলেন, দিয়ে মাটিতে বসে বলেছিলেন, আমার বাবা এবং মায়ের গুরু আপনি, আমি আপনার সামনে চেয়ারে বসতে পারি না। আজকে আমার ছেলেই সেদিনকে গিয়েছিলাম একটা জায়গায়, আমি বলছিলাম ইষ্টভীতি করার পরে মাকে বাবাকে রোজ প্রণাম করবেন, আর মা বাবাকে রোজ প্রণাম করে ইষ্টভীতির মতো পিতৃভীতি মাতৃভীতি দেবেন, এইসব কথা বলছিলাম কথার মধ্যে। হঠাৎ সৎসঙ্গ শেষ হয়ে গেছে, বসে কথা বলছি, হঠাৎ আমার সামনে যে ভদ্রলোকের সাথে কথা বলছি পকেটে টুংটুং করে বেজে উঠলো। উনি এরকম করে পকেট থেকে মোবাইলটা এরকম করে দেখে হাসলেন। আর হাসলেন কেন? বলে আপনার কথা শুনে আমার ছেলে আমাকে প্রণাম করলাম। ছেলে তো সামনে দাঁড়িয়ে আছে, এই তো আপনার ছেলে এখানে। বলে না, মোবাইলে মেসেজ করে প্রণাম দিল। আমি তার মানে নিচে হলে না কেন? বলে টাইট জিন্স পরেছে না, নিচে হলে এখানে ফেটে যাবে, পাছা বেরিয়ে যাবে, ওই জন্য মোবাইলে প্রণাম দিয়ে দিলাম। সুতরাং এইরকম একটি ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার ছাত্র, এখনকার সন্তানের পুত্রের যে চেহারা, সুভাষচন্দ্রের একথা স্মরণ করতে হয়, ঠাকুর কি বেশি জিনিস দিয়েছেন, কি বাড়তে সুবিধা পেয়েছে। তিনি চেয়ারটা সরিয়ে দিয়ে বলেছিলেন, আপনি আমার বাবা এবং মায়ের গুরুদেব, আমি আপনার সামনে উচ্চ আসন সমান আসন গ্রহণ করতে পারি না। তিনি সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন। শেষ যেটুকু নিভৃত রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, শেষ যেটুকু কথা বেরিয়ে আসার সময় শোনা গিয়েছিল, সুভাষচন্দ্র শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আপনি যা বলছেন তা সর্বত প্রকারে সত্য, কিন্তু আমি এতদূর এগিয়ে গেছি, এখান থেকে ফিরে আসা আমার পক্ষে এখন হয়তো আর সম্ভব নয়। ঠাকুর বলেছিলেন, আমি যা বললাম সুভাষ, এটা যদি সম্পাদন করা সম্ভব হয়, আগামী 30 বছরের মধ্যে ঝাঁ চকচকে কিছু ছেলে আমরা পেতে পারি, যার কাঁধের উপরে দেশ এবং বিশ্ব নির্ভর, নির্ভয় এবং নিশ্চিন্ত। আমার উপসংহার পর্বে বলছি, কি বার্তা সৎসঙ্গ দিতে চায়, আর কি পরিস্থিতি এখন চলছে, যার এই কথা শোনার পর লম্বা কুকুরের মধ্যে একটা ঢেউ তুলে দিয়ে আমরা চলে যাবো, ছাড়ুন ওসব কথা, বড় বড় কথা ছেড়ে দিন, কোনো অসুবিধে নেই, কাউকে জোর জবরদস্তির ব্যাপার নেই। এখানে একটা গল্প বলি, মনে রাখবেন, আমি গেছি একটা বাড়িতে, ওই বাড়ি রিয়েলি, আমি বম্বে মালাবার হিলসে গিয়েছিলাম, যার বাড়িতে ওরকম বাড়ি আমি এখনো পর্যন্ত দেখিনি। যেমন তার বাড়ি, তেমন তার দেওয়াল, তেমন তার সোফা, তেমন তার কালার, তেমন তার মেঝে, সব কিছু ইউনিফায়ার, সব কিছু সমন্বিত। আমি ওই সোফাতে বললে এখানে বসুন, আমি সোফাতে এরকম করে বসেই প্রায় কোমর পর্যন্ত ভ্রুত করে ডুবে গেছি। ডুবে এরকম স্প্রিংয়ের মতন এরকম করে করে দুলতে দুলতে বললাম, বাপরে বাপ, ওরে বাপ, এত বড় দামি সোফায় বাপের জীবনেই প্রথম বসলাম, কোনোদিন এরকম সোফাতে আমি বসিনি। সঙ্গে সঙ্গে সেই বাড়ির যিনি গৃহিণী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, মনোবৃত্তানুসারিণী, গৃহলক্ষ্মী, কুলবধূ, তিনি কাপড়ের খুঁটটা এরকম করতে করতে বলেন, ভালো লেগেছে? আমি হ্যাঁ ভালো লেগেছে। আমি হ্যাঁ ভালো, মানে বাপের জীবনে প্রথম দেখলাম, ভালো লাগবে না? সব আমি একা একা করেছি। দেয়ালের রং আমি অসাধারণ, মেঝে এমন অপূর্ব, ফার্নিচারের তুলনা হয় না, বলার ভাষা নেই আমার, অপূর্ব। সব আমি একা একা করেছি, জানেন, সব একা একা করেছি। তাই নাকি? হ্যাঁ, শুধু এগুলো, এই সমস্ত মিস্ত্রিদের সাথে কমিউনিকেট করা, দুটো ছেলে, আমার দুটো ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়া, সাঁতারে নিয়ে যাওয়া, ছবি আঁকে নিয়ে যাওয়া, জিমে নিয়ে যাওয়া, পড়াশোনা করতে নিয়ে যাওয়া, কলেজে স্কুলে ছাড়া, সব আমি একা একা করেছি। জানেন, চাফি খাবেন? আমি কি খাবো? চাফি? আমি চাফি আবার কি, সে তো কোনোদিন শুনিনি। মানে চায়ের অর্ধেকটা, কফির অর্ধেকটা, দুটোকে চা আর ফি একসাথে করে চাফি।
চাপি খাবেন? আমি বাপের জীবনে খাইনি, যদি দেন তো খেয়ে নেবো, অসুবিধা নেই কিচ্ছু। হ্যাঁ চাপি খাবো, তাহলে আনি বলে ওইটুকু গিয়েই পেছনে ফিরল। আর কিছু বলবেন? না না, আপনি তার তো প্রশংসা করলেন। যার জন্য করলাম, যার এখানে ঘুরপক খাচ্ছে না, মন পেলাম না, এরকম ব্যাগ গিয়ারে এরকম করে দেখে বলো মন পেলাম না, চলে কিছু দূর গিয়ে থেমে বলো চিনতে পারলো না, জানেন, ফুট করে আঁচল দিয়ে চোখের কোলটা মুছে ফ্রেশ করে চলে গেল। তার 5 মিনিট বাদে ওর বর মানে স্বামী সে ঢুকে আমার উল্টো দিকে সোফাতে ঠ্যাঙের ওপর ঠ্যাং এরম করে তুলে হাত দুটো পেছনে হেলান দিয়ে বলল, আমার নিন্দে করছিল বুঝি? আর না না, একদম না। আরে হ্যাঁ হ্যাঁ, এই বুঝলাম না, হ্যাঁ এগুলো সব বলিস। আচ্ছা আপনি মহাভারত দেখেছেন? বিরাট চোপড়া? হ্যাঁ দূরদর্শনে দেখেছি। আচ্ছা মহাভারতে হস্তিনাপুর রাজসভায় যখন দুঃশাসন ফাড় করে দ্রৌপদীকে চরকির মতো ঘোরাচ্ছে, কাপড় টেনে নিচ্ছে, পেছন থেকে যদি শ্রীকৃষ্ণ সাপ্লাই না দিত কি হতো? আর সর্বনাশ হয়ে যেত, একেবারে সর্বনাশ। আমার বউ যে সকাল থেকে চরকির মতো ঘুরছে, এই করেছে সে করেছে বলে যাচ্ছে, আমি যদি সকাল থেকে এই সাপ্লাই না দিতাম, বউ চরকির মতো লাট্টুর মতো ঘুরতে পারতো? আমি একদম না দাদা, চিনতে পারলো না, মন পেলাম না। হঠাৎ দেখে এই হাঁটুর ওপরে ওদের দুটো বাচ্চা এসে বসে, বাপের এখানে একটা চুপ করে চুমু খেলো, এখানে একটা চুপ করে চুমু খেলো। বলছে বাবা, আমি ছেলে বুঝি? বলছে হ্যাঁ। কি নাম? বললো নাম, এর নাম হচ্ছে বুলেট আর এর নাম হচ্ছে রকেট। বাহ বিউটিফুল। হ্যাঁ, একটা উড়বে একটা ফাটবে, যখন উড়বে আর ফাটবে তখন বুঝতে একটু অসুবিধা হবে না যে নামকরণের তাৎপর্য শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন। নামকরণ করার সঙ্গে সঙ্গে ঐতিহ্য, রক্ত, বর্ণ, বংশ, গোত্র, পিতৃপুরুষ, আমার বাপ বড় বাপ সব আমার নামের মধ্য দিয়ে, আমার আচরণ চলন চরিত্রের মধ্য দিয়ে চিত্রিত হতে হতে এক চালচিত্র তৈরি করবে। আমাদের হিমায়তপুরে ইংল্যান্ডের ইপসুইচ কোম্পানি জেনারেটর আসলো প্রথম। ওখানে অটল মন্ডল ছিল। অটল মন্ডল ঠাকুরের কাছে খুব বড় মাপের মিস্ত্রি। এই সাইকেলের এমুক লাগানো তমুক লাগানো টুকটাক কাজ করে, লেখাপড়া জানেন না কিচ্ছু। আর বড় ফাইলে ব্রোশিয়ার এসছে, সেই ব্রোশিয়ার গুলো নিয়ে সৎসঙ্গের বরিষ্ঠ পরিচালক, বরিষ্ঠ কর্মীবৃন্দ ঠাকুরকে বললেন জেনারেটর এসে গেছে পাট করে, আর এই লিটারেচার এসছে, ব্রোশিয়ার এসছে, এটাকে এবার অ্যাসেম্বল করতে হবে। ঠাকুরের সামনে অটল মন্ডল বসে আছে। ঠাকুর ফট করে অটল মন্ডলের দিকে তাকিয়ে বলছেন, অটল তুই পারবো? অটল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। আর ঠাকুরের কাছে যারা আছেন তারা অবাক হয়ে ঠাকুরকে বলেন, ও তো লেখাপড়া জানে না, এ প্রত্যেকটা ব্রোশিয়ারের লিটারেচার ইংরেজিতে লেখা, ও তো লেখাপড়া জানে না। ঠাকুর ভ্রুক্ষেপ না করে বলছেন, কেন তুই পারবো? এটা ঠিক করে চালায় দিবে, পারবো? অটল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকার পর বললেন, হ্যাঁ পারবো। ঠাকুর বলছেন, যা লাগাই দে। সবার ভেতরে দোলাচল, পেন্ডুলামের মতন দোলাচল, সবার মধ্যে দোলাচল। আর এই বিচ্ছিন্ন জীবন কেমন করে অচ্ছিন্ন করতে হয়, যার প্রতি আসক্তিতে চরম বিরোধের সমাবেশ কি করে উত্তীর্ণ হয়, চরম বিরোধের সমাধান কি করে সম্ভবপর হয়, এই পুরুষোত্তম লীলায়িত জীবন্ত চলন্ত ভরন্ত জীবনকে প্রত্যক্ষ না করলে, ধ্যান না করলে আমরা তাকে অনুভব করতে পারি না। অটল মন্ডল যখন প্রথম জেনারেটর স্টার্ট করলো, ইতিহাস বলে গোটা পাবনা শহরটার মধ্যে যেমন আরডিএক্স ব্লাস্ট করলে যেমন কেঁপে ওঠে, ভূমিকম্পের মতন কেঁপে উঠেছিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কালি তেল মবিল মেখে অটল মাথায় হাত দিয়ে ভাবছে, এত সর্বনাশ করে দিলাম এত দামি জিনিসের। হঠাৎ কাঁধের উপরে একটা হাত, তাকিয়ে দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হাঁটু মুড়ে অটলের পাশে বসে বলছেন, কি অসাধারণ একটি শব্দ, তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস? তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস? 3 বার জিজ্ঞেস করার পর অটল মন্ডল ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ধরতে পারিছি। ঠাকুর বললেন, আর একটা জেনারেটর নিয়ে আসেন। আর একটা জেনারেটর আসলো, অটল মন্ডল সেট করলো, ওই জেনারেটর একইভাবে চলতে শুরু করলো, আলোকিত করে তুললো সমস্ত আশ্রমকে। তাই তিনি বলতে পারেন, একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকে আমি ত্যাগ করতে পারি, আর এখন সামান্য পদ এবং পদবীর জন্য অসংখ্য মানুষকে ত্যাগ করতেও আমরা দ্বিধাগ্রস্ত হই না।
এখন একটা পদ পদবী খ্যাতি প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য অসংখ্য মানুষকে অপদস্থ অপমানিত করে দূরে ঠেলে দিত আমরা এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত শঙ্কিত চিন্তিতও হই না। এই যে গাল্প অফ ডিফারেন্স কে করলো? আমি করলাম। আমি করলাম। আমার এই চলমানতার মধ্য দিয়ে, আমার জীবনের মধ্য দিয়ে আমার গুরু বিকিরিত এবং বিচ্ছুরিত হতে পারলো না। ঠাকুর শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে বলছেন, লবণের পুতুল যতটুকু সমুদ্রকে আত্মবিসর্জন করলো ততটুকুই সমুদ্র প্রাপ্ত হলো। সুতরাং আমি আমার জীবনে আমার গুরুর নির্দেশ যতটুকু বাস্তবায়িত করেছি তারই প্রেত্যর্থে আমার করা এবং আমার পাওয়া এবং আমার হওয়াও ঠিক ততটুকুই হয়েছে। তদনুযায়ী আমার পরিবেশও ততটুকু রঞ্জিত বা অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়েছে। এই সময় আমাদের শিখিয়ে দেয়, সময় আমাদের পাঠ দেয়, গুরু কৃপা হি কেবলম, কৃপা মানে করে পাওয়া, তার পথে তার নির্দেশিত পথে আশ্রম বানানো খুব জরুরি নয়। আসামান্তাৎ, যেখানে সমস্ত আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত কর্মের মধ্য দিয়ে আমি তা সম্পাদিত করতে পারি সুষ্ঠুভাবে, তারই নাম আশ্রম, তারই নাম আশ্রম। চর্যাসূক্ত বইয়ের মধ্যে যারা আশ্রমের কাজ করবেন একটা পরিষ্কার বাণী আছে, আশ্রম কর্মীর শপথ স্বীকার পত্র। ওই বাণীটাকে ফুলফিল করা হচ্ছে আশ্রম কর্মীর কাজ। যারা পদ পদবি হোল্ড করছেন ওদেরকে ইংরেজিতে বলা হয় দোজ আর অল অফিস বেয়ারার। সুতরাং একটা বেয়ারার যে কাজ বিয়ার করা, সেইটি তার সমস্ত কিছুকে বিয়ার করাই হচ্ছে তার কাজ। বিকজ সৎসঙ্গ ইজ এ কাস্টোডিয়ান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সৎসঙ্গ আমাদের উপাস্য নয়, সৎসঙ্গ প্রতিষ্ঠান আমাদের আরাধ্য নয়, সৎসঙ্গ দি অনলি কাস্টোডিয়ান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই কাস্টোডিও যদি ঠিক না রাখা সম্ভবপর হয় তাহলে পরে ভক্তের জীবনকে আশ্রয় করেই আমাদের অনুপ্রাণিত হতে হবে, ভক্তের জীবনকে অবলম্বন করেই আমাদের অধিগমন করতে হবে। কেননা ভক্ত এবং ভগবানের মহামিলনের পূর্ণ ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন। তাই দায়িত্ব, কর্তব্য, ভার ভক্তের উপরে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শালা মা আমার নাম রাখিছিল অনুকূল, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে প্রতিকূলতার মুখোমুখি হয়ে চলতে হয়েছে। তাহলে এই যে প্রতিকূলতাকে অতিক্রম করে যে ঐশ্বর্য তিনি সৃজন করেছেন সেটা অকল্পনীয় ঐশ্বর্য। তিনি বাংলাদেশের হিমায়তপুরে, এখন বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের হিমায়তপুরে 1946 সালের পয়লা সেপ্টেম্বর তিনি ওখান থেকে রওনা হয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। আনুমানিক বিশ্লেষণ করে দেখা গিয়েছিল সেই সময় 1.5 কোটি টাকারও কিছু বেশি সম্পত্তি তিনি সেখানে ফেলে এসেছিলেন, যাকে বলে বন কেটে বসত করার মতন। তিনি আবার নতুন করে নির্মাণ করেছিলেন দেওঘরের, এখন ঝাড়খণ্ড, ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে তিনি আবার নতুন করে তার এই বিপুল ঐশ্বর্যের সাম্রাজ্যকে সৃজন করেছেন। তাহলে এগুলো তিনি বুদ্ধি বা বিদ্যা দিয়ে করেননি, এগুলোর মধ্যে সহজ উৎসারিত হয়েছিল। কি করে উৎসারিত হলো? কেননা আমরা যদি একটা পরিসংখ্যান গ্রহণ করি তাহলে দেখবো যে 1888 14ই সেপ্টেম্বর একমাত্র অনুকূল চন্দ্র হিমায়তপুরে জন্মগ্রহণ করেননি, অথবা গোটা পাবনা জেলায় জন্মগ্রহণ করেননি। 1888 14ই সেপ্টেম্বর আরো অনেক সন্তান ওই পটভূমিতে অবতরণ করেছিলেন, কিন্তু তাদের সবার চাইতে অনুকূল চন্দ্র একটা জাগতিক পার্থিব প্রাকৃতিক অস্তিত্ব হিসেবে যে ঐশ্বর্যকে সৃজন করলেন, রচনা করলেন, শুধু তাই নয়, এই রচনা কোনো ব্যবসা, কোনো চাকরি, কোনো বাণিজ্য ব্যবস্থার মধ্য দিয়ে হয়নি। কিভাবে করলেন? মানুষের বিচ্ছিন্ন জীবনকে তিনি আসক্ত করে ফেললেন একটা অচ্ছিন্ন আকর্ষণের মধ্যে। মানুষের বিচ্ছিন্ন জীবনকে, বিচ্ছিন্ন জানাকে, কম্পার্টমেন্টাল সমস্ত ব্যক্তিত্বকে তিনি একটা এককেন্দ্রিক জায়গায় আসক্ত করে অনুপ্রাণিত এবং উদ্বেলিত এবং উৎসাহিত করে তুললেন। মানুষ বিদ্যা, বুদ্ধি, জ্ঞান আহরণ করে ধীরে ধীরে তাতে আসক্ত হলেন। আমাদের
আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব, সৎসঙ্গ আন্দোলনের কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি ইংল্যান্ডের লিডস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারশিপ পাশ করে তিনি আসলেন আমাদের দেশে, ভারতে। ওই অখ্যাত হিমায়তপুরে যখন গিয়ে পৌঁছলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, বিভিন্ন জিজ্ঞাসা এবং প্রশ্নের ভেতর দিয়ে তিনি বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে আমার জীবনটা সফল এবং সার্থক হবে। ঠাকুর কি করলেন, ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে তিনি গ্রামে গ্রামে সেই সময় টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করতে পাঠালেন। একদিন যতীন দাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আছে যে অভ্যাসেন চ বৈরাগ্যেন চ, ঈশ্বরের পুরুষোত্তমে সাধনা করতে হয় অভ্যাস এবং বৈরাগ্যের মধ্য দিয়ে। কিন্তু আমাদের জীবনে অভ্যাস এবং বৈরাগ্য তো কিচ্ছু হলো না। ঠাকুর হাসতে হাসতে বলেন, কি ডাক হলো? আপনি একটা পাশ করা বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, আপনি আমার মতন একটা নাংরা মানুষের কথা শুনে কাঁধে শাবল কোদাল গাইতি নিয়ে এই গ্রামে ওই গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর এই যে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এখানে ওখানে সেখানে গ্রামে গ্রামে যে ঘুরে বেড়াচ্ছেন, তার ভেতর দিয়ে আপনার খাবার দরকার যখন খেতে পাচ্ছেন না, যখন আপনার বিশ্রামের দরকার আপনি বিশ্রাম পাচ্ছেন না, যখন আপনার যা প্রয়োজন তা আপনি হাতের কাছে পাচ্ছেন না, কিন্তু বিরক্ত হচ্ছেন না, আমাকে ত্যাগ করছেন না, আমাকে ছেড়ে যাচ্ছেন না, আমি যা বলছি তাকে অক্ষরে অক্ষরে পালন করে চলছেন। বসে অক্ষরে অক্ষরে পালন করে আপনি চলছেন। তাহলে এই যে এটা যদি বৈরাগ্য না হতো, তাহলে এটা আপনার পক্ষে সম্ভবপর হতো না। আপনার এই অভ্যাস যদি না থাকতো, অভ্যাস বলতে গিয়েই তিনি একটু ভেঙে দিয়েছেন, কারণ সেই সময় আমি ঠাকুরের কাছে ছিলাম দেওঘরের মাটিতে। শ্রী শ্রী ঠাকুর অভ্যাস প্রসঙ্গে কথা বলছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, অভ্যাস বলতে কি বুঝবো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, অভ্যাস ডিকশনারি ডিকশনারি দেখা গেল অভিমানের সম্মুখে, বাস মানে থাকা। সুতরাং সম্মুখের যে অগ্রগমন, সেখানে যে বাস করে, তাকেই তিনি অভ্যাস বলে চিহ্নিত করেছেন। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কেউ যদি ড্রিঙ্ক করে, কেউ যদি মদ খায়, গাঁজা খায়, তাহলে তো তাকে বদভ্যাস বলা যেতে পারে। ঠাকুর দুটো হাত চিৎ করে দিয়ে বললেন, না, তাহলে বলতে হবে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেললো। অভ্যাস কখনো বদ অভ্যাস হয় না, বলতে হবে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেললো। অভ্যাস মানে সম্মুখ মানে বাস করা। সুতরাং যতীন দাস সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশে যে সম্মুখ মানে বাস করার জন্য যে এফোর্ট তিনি দিচ্ছেন, তাকেই শ্রী শ্রী ঠাকুর অভ্যাস বলে চিহ্নিত করেছেন। বর্তমান বাংলা সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব, আমার অগ্রজ প্রতিম, আমার প্রণম্য অস্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায় যতীন দাস তাকে জিজ্ঞাসা করছেন দেওঘরের মাটিতে, যতীনদা, আপনি লিডসের ইঞ্জিনিয়ার, আপনার ফিউচার লাইফ কত ভালো হতে পারতো, আর আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের কথায় এই কোদাল শাবল গাইতি নিয়ে যে কাজগুলো করলেন, তাতে আপনার অ্যাচিভমেন্ট কি হলো বলতে পারেন? যতীন দাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন, আমার একটা ক্রনিক অ্যাস্থেমা ছিল, আর সেই ক্রনিক অ্যাস্থেমা বিলেতে যখন দেখিয়েছিলাম, ওরা বলেছিলেন ইটস এ জেনেটিক্যাল ডিজিজ, এটা কখনোই ভালো হবে না, ইটস ইররিপারেবল, এইটা আপনাকে ক্যারি করতে হবে, এর কোনো চিকিৎসা নেই। বলতে নেই যে আজকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখন এই মুহূর্তে আমার সেই রোগটা নেই, আমি এখন কমপ্লিট সুস্থ মানুষ। তুমি যদি বলো জাগতিক জীবনে কি লাভ হয়েছে, জাগতিক জীবনে আমার এই লাভ হয়েছে। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি হয়তো প্রচুর টাকা পেতে পারতাম, কিন্তু টাকা উপায় করে মানুষ। আমার এখন প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আত্মীয়ের মতন আমাকে গ্রহণ করেছে।
সুতরাং এই মানুষ যখন টাকা উপায় করে, আমি এত মানুষকে উপার্জন করতে পেরেছি যা দিয়ে এক লহমায় এক মুহূর্তে আমি অনেক কিছু সৃষ্টি করতে পারি। সুতরাং যদি জিজ্ঞাসা করো এই বিচ্ছিন্ন জীবন কেমন করে তার প্রতি আসক্তিতে একটা অচ্ছিন্ন অস্তিত্বে যতটা আমার চেষ্টা তদনুযায়ী, যেমন আমার বৈশিষ্ট্য এবং জন্মগত সংস্কার তদনুযায়ী যতটা অপটিমামে পৌঁছানো সম্ভব আমি ততটাই পৌঁছতে পেরেছি। সুতরাং এইভাবেই ভগবানকে আমরা অনুভব করতে পারি। কিছু কিছু বিষয় ঠাকুরের মুখে আমি বহুবার শুনেছি, there are many things between heaven and earth but all are dreamed in your philosophy, হরেশীয়। শেক্সপিয়ারের এই শব্দটা ঠাকুর মাঝে মাঝে উচ্চারণ করতেন, আর মাঝে মাঝে উচ্চারণ করতেন সেটা ঠাকুরের পরিবারের কেউ একজন, আমার ঠিক এই মুহূর্তে স্মরণে আসছে না, এই মুহূর্তে মনে করতে পারছি না, তার ভাই, ভাইপো, তার কোনো ভাইয়ের ছেলে মেয়ে এরকম কেউ হবে দেওঘরে, হঠাৎ হঠাৎ জ্বরে আক্রান্ত হলো এবং একই সঙ্গে সৎসঙ্গের ভূতপূর্ব প্রাক্তন সাধারণ সম্পাদক সম্মানীয় প্রণম্য জ্যোতিরিত্বিক ননীগোপাল চক্রবর্তী তার ছেলেও বোধহয় অসুস্থ হয়েছিল বা কেউ অসুস্থ হয়েছিল। এরা দুজনেই ঠাকুরের কাছে এসছেন। শ্রী শ্রী ঠাকুর দুজনকে হোমিওপ্যাথি ওষুধ বর্ণনা করে বলেন এটা এইভাবে খাইয়ে দিতে হবে। ঠাকুরের যে আত্মীয়, ঠাকুরের যে ভাই বা ভাইপো, তাকে যখন ওষুধ খাওয়ানো হচ্ছে ওটা অ্যাগ্রাভেশন হলো, বেড়ে গেল। যখন বেড়ে গেল দুজনেই, এবং এরও বেড়ে গেল, দুজনেই ঠাকুরকে জানালেন যে ওষুধটা খাওয়ানোর পরে অ্যাগ্রাভেশন হয়েছে, কি করবো? ঠাকুর বললেন ওটা চলবে। ঠাকুরের যে আত্মীয়, যে পরিবারের সদস্য, তিনি ওষুধটা আর খাওয়ালেন না, তিনি অ্যালোপ্যাথি চিকিৎসায় কনভার্ট করে তিনি অন্য চিকিৎসকের শরণাপন্ন হলেন। কিন্তু ননীগোপাল চক্রবর্তীরা তিনি ঠাকুরের নির্দেশিত পথেই ওই ওষুধ কন্টিনিউ করতে লাগলেন এবং কালক্রমে দেখা গেল ঠাকুরের পরিবারের সদস্য যিনি, তার অকাল প্রয়াণ ঘটলো এবং ননীগোপাল চক্রবর্তীদার যে সন্তান সে সুস্থ হয়ে উঠলো। অনেক পরে ননীদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এটা কেন হলো। ঠাকুর একটা লাইনে উত্তর দিয়েছিলেন, আমি হচ্ছি ওর দাদা বা জ্যাঠা আর আমি হচ্ছি তোর গুরু। এই গুরুর প্রতি যখন আসক্তি শিষ্যের নিরবচ্ছিন্ন হয়ে ওঠে, এই ভক্তকে ঠাকুর বলছেন সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে বলে ভক্তি। সৎ মানে অধ্যাপক পঞ্চানন সরকারদার সঙ্গে কথোপকথনে শ্রী শ্রী ঠাকুরকে পঞ্চাননদা বলছেন, এখন একটা শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে ইষ্ট বিরোধী। আমার কাছে ইষ্ট যে পার্সনিফাইড এক্সিস্টেন্স, আপনি হচ্ছেন আমার ইষ্ট। আমি মনে করি আপনার বিরোধী যে বা যারা, তারাই হচ্ছে ইষ্ট বিরোধী। ঠাকুর বলেন একদম তাই, এটা প্রিন্ট করা আছে আলোচনা প্রসঙ্গের মধ্যে। সুতরাং ইষ্ট বিরোধী এই শব্দটা পঞ্চানন সরকার সেদিন ক্লিয়ার করেছিলেন। এই যে এমবডিমেন্ট, ইষ্ট যে এমবডিমেন্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এর প্রতি এই সতের প্রতি নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার যে চেষ্টা তাকে বলে ভক্তি। আর এটি যিনি বা যারা বা যার ভেতরে আশ্রয় করে চলমান প্রবহমান থাকে তাকেই আমরা প্রকৃত ভক্ত বলে চিহ্নিত করতে পারি।